আমি যে জোর করে যে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে, এটা সেদিনকে 17 তারিখে উইথড্রলের ডেটে আমাদের চারপাশে যারা সাংবাদিক ছিলেন, আমার অফিসে যারা ছিলেন, আমার আশেপাশে যারা ছিলেন, তারা সবাই জানেন যে আমরা নির্বাচনে যেতে চাই না। এখন প্রথম কথা হলো, আমরা কোনো আসন ভাগাভাগি করিনি। আমাকে যখন নির্বাচন প্রসেসে না আনলে তখনই দল নিয়ে যাওয়ার কথা, নিয়ে রওশন এরশাদকে দিয়ে তারা নির্বাচন করাবে। আমি দেখলাম যে তাহলে 2014-এর মতো আমরা দুর্নামের ভাগী হব, দলটা হারাবো। দলও শেষ, আমরা আমাদের রাজনীতিও শেষ। যেমন কথা আসবে যে জাতীয় পার্টি অফিসিয়ালি গেছে, তো আমরা যদি যাই ঠিক মতোই যাবো। আমরা বলেছিলাম যে তাহলে আমাদেরকে নির্বাচন করতে দিতে হবে। তখন তারা বলেছিল যে আসনে আপনারা নির্বাচন করতে চান, ভালো ক্যান্ডিডেট আছে, সেসব আসনে আমরা নৌকা মার্কা উঠে দেবো, কিন্তু নৌকা মার্কা না দিলেও আমাদের ক্যান্ডিডেট দেবো। আমি বলছি সেটাই দেন, আমরা নির্বাচন করব, আমাদের নির্বাচন হেরে গেলে হেরে যাবো, আমরা আসন ভাগাভাগি করিনি। এটা প্রচারণা করছে, আমাদের লোক কিছু ভুল বুঝেছে, আমাদের ক্যান্ডিডেটরা ভুল বুঝেছে। আমি বারংবার তাদেরকে বলেছি আমরা কোনো আসন ভাগাভাগির নির্বাচন করব না, এবং আমরা নির্বাচনে যেগুলো ক্যান্ডিডেট দেবো আমরা শুধু চাইবো তারা যেন নিশ্চিত মনে সঠিক নির্বাচন করতে পারে। যেহেতু তারা কথা দিয়েছিল যে আমরা তো নির্বাচনে জিতেই গেছি, কাজে আপনাদের সঠিক নির্বাচন দিলে আমাদের কী যায় আসে, কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেননি, এবং যা রাখতে পারবেন না জন্যই আমি নির্বাচনে উইথড্র করেছিলাম। উইথড্র করার ব্যাপারে আমি শেখ হাসিনার আমলে প্রকাশ্যভাবে বলেছি আমার গায়ের জোরে নির্বাচন আনা হয়েছে, তার সাক্ষী প্রমাণ সব আছে, কেউ এটা প্রতিবাদ করেনি। কাজে আমরা এখন যে কথাটা তোমরা বললে, এটা কথাটার আমি এটাই হলো জবাব। ভুল বুঝেছে, আমাদের ক্যান্ডিডেটরাও ভুল বুঝেছে। আমার প্রতিটি বক্তৃতায় নির্বাচনের পর থেকে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে সংসদের প্রথম দিন, সব বক্তৃতায় আমি বলেছি নির্বাচনটি হয়তো আইনগতভাবে বৈধ, কিন্তু নির্বাচন সঠিক হয়নি। এটা নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক তো হয়নি, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। এবং এটার উপরে আমি আর্টিকেল লিখেছি সমস্ত জায়গায়। কাজে নির্বাচনের বৈধতা দেওয়া বলতে যেটা বোঝায় অবৈধ নির্বাচন, সেটাকে আমি বেরি করে বুঝি। কিন্তু এটা বলেছি যে আইনসঙ্গতভাবে এটা আইনগতভাবে বৈধ করা হয়েছে, কাজে এটা বৈধ। মাননীয় চেয়ারম্যান, আমি হাসপাতাল গেলাম, আপনার কাছে আমি জানতে চাবো, আপনারা সরকারে ছিলেন, 9 বছর দেশ শাসন করেছেন, জনগণের রোষে আপনারা ক্ষমতা হস্তান্তর করেন আর পদত্যাগ করেন, আপনারা স্বৈরাচার হিসেবে আখ্যায়িত হয়েছেন, আপনারা বিরোধী দলের নেতা হয়েছেন, হ্যাঁ নেতা হয়েছেন, আপনারা দেশ পরিচালনা, আপনাদের অভিজ্ঞতা আছে, আপনার দীর্ঘদিনে দেশ পরিচালনার অভিজ্ঞতা, বিচার ব্যবস্থা, এখন বর্তমান যে বিচার ব্যবস্থা চলছে, আপনি কিভাবে মূল্য? আমি একটু যোগ করি, আপনাদের দলের বর্তমানটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিচার ব্যবস্থা? না, এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে, এবং সেখানে হই হই করে কিছু পন্থী আইনজীবীরা, যেটা আগে আওয়ামী লীগের সময় হতো, একতরফাভাবে রায় হতো, কী রায় হতো আগেই বোঝা যেত, এরকম অনেক ঘটনা ঘটছে। আমরা আশাবাদী যে এই ঘটনাগুলি থাকবে না। যারা বিচার বিভাগে আছেন তারা নিজেদের স্বার্থে, নিজেদের ভাবমূর্তির স্বার্থে হোক, বা আমার মনে হয় আল্লাহর কাছে তাদের যে জবাব দিত তার স্বার্থে হলো এ থেকে সরে আসবেন। আমরা বিচার বিভাগের নিরপেক্ষতা দাবি করি, এবং বিচার বিভাগকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা যেটা করেছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয়, আমাদের ডাক্তার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে হয়েছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয়, এটি আমরা দাবি করি, এবং এটা আমরা আশা করি যদি না হয় তাহলে জনগণের বিচার করবে। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো, ওখান থেকে কে বলছেন? আমরা হামলার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, আমরা সর্বমহলে ভার্বাল কমপ্লেন করেছি, রিটেন কমপ্লেন করেছি। আমাদেরকে কথা দেওয়া হয়েছে যে এটার ব্যবস্থা তারা নিচ্ছেন। ব্যবস্থা তারা নেন বা না নেন সেটা তাদের বিষয়। আমি যেটা বললাম যে আইন নিজস্ব গতিতে চলছে না। আইন কার জন্য কতটুকু আইন প্রযোজ্য হবে, আওয়ামী লীগের আমলে যেটা ঠিক করে দেওয়া হতো, এখনও ওই ধরনের মনে হচ্ছে যে কার দুপুরকে সঠিকভাবে দেওয়া হবে, কাকে আইনের ঊর্ধ্বে রাখা হবে, এটা এখন আমরা শিওর না। অনেককে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে থ্রেট করে আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ একটা বেআইনি কাজ। তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আইন নিজের গতিতে চলছে, এটা তো আমি বলতে পারি না। আমরা মামলা করেছি, আমরা মামলা করতে শুধু না জীবন দিতে ভয় পাচ্ছি না। দোয়া করবে আমাদের জন্য, জীবনটা যেন চলে যায়, আর কিছু চাই না। অনেক হয়ে গেছে, বলো। বারবার আপনারা বলেছেন বা ক্লিয়ার করেছেন যে আপনারা না চাইতো বাধ্য হয়ে হচ্ছে আপনারা নির্বাচনে গিয়েছেন। সেক্ষেত্রে আসলে নির্বাচনে গিয়েছেন, এটা হচ্ছে সেক্ষেত্রে ব্যর্থতা কি আপনারা বলবেন? আর এটা কি আপনার রাজনৈতিক ব্যর্থতা বলবেন? গণ অধিকার পরিষদ এবং
বৈষম্য বিরোধী আন্দোলন, ওরা হচ্ছে 2 তারিখে যে আপনাদের বিক্ষোভ সমাবেশ সেটাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। তার মানে আসলে একটা ক্ল্যাশ বা এই ধরনের কিছু বা আপনাদের পদক্ষেপটা কি হবে? শোনো, একটা কথা হলো যে ব্যর্থতা আমি বলবো না, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছেন, সত্যিকার অর্থে যদি সেরকম ধরনের থ্রেট পান কয়জন তার থেকে বেরিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবার সাহস করবেন এটা বলা মুশকিল। তারপরেও আমি যত কঠিন কথা বলেছি আমার মনে হয় কোনো রাজনীতিবিদ এতটা বলেননি। কাজেই ব্যর্থতা কেমন করে বলবো আমি তো যে কোনো লোককে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে যে কোনো লোককে ওই রকম পরিস্থিতি পেলে যে কোনো জিনিস করানো সম্ভব। হয়তো 1 লাখের মধ্যে এক লাখের মধ্যে হবে না, 10 লাখের মধ্যে একটা লোক এটা প্রতিবাদ করতে পারবে। বড় বড় কথা অনেকেই বলতে পারে। আরটা কি বলছিলাম সেকেন্ড পয়েন্ট, মিটিং আমরা পারমিশন নিচ্ছি, হ্যাঁ মিটিংয়ের জন্য আমরা পারমিশন নিয়েছিলাম। আর কি বলো? গণঅধিকার পরিষদ এবং বৈষম্য বিরোধী আচ্ছা একটা কথা বলে শেষ করে দিই। না ওটা ঠিক আছে শোনো, আমাদের যেটা আমরা খেয়াল করছি, আমি কাউকে মানে ছোট করে দেখতে চাই না, আমাদেরকে হাতি গর্তে পড়ছে মনে করে অনেক চামচিকে লাথি মারছে, যারা কোনোদিন কোনো পার্লামেন্টে যায় নাই, কোনোদিন কোনো নির্বাচন করে নেই, যাদের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা মানে পানিতে না নামে সাঁতার কাটা তো শেখা যায় না, তারা এখনও পানিতেই নামেননি, তারা এখন নানান ধরনের আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছেন, অনেক ধরনের আস্ফলন করছেন। আমরা এই আস্ফলনে ভীত নই এবং এই আস্ফলন নিয়ে আমরা কোনো মানে তাদের একটা ধারণা যে এই জাতীয় পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার ভোটগুলো আমরা পাবো, তার ভোটগুলো তারা পাবে না, পাবে হলে বড় রাজনৈতিক দল, হয়তো বিএনপি পাবে, কিছু পাবে জামাত। এটা তারা বুঝে না, তাদের ওই ধরনের ম্যাচুরিটি অফ পলিটিক্স আসেনি। এটা আমার ব্যক্তিগত, আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছি না, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। অনেকেই আমাদের এখন চামচিকায় লাথি মারে বলে না, হাতিকে এই চামচিকায় লাথি মারছে, ঠিক আছে। চেয়ারম্যান একটি প্রশ্ন আছে, সেটি হলো গতকাল যখন আপনাদের পার্টি অফিসে হামলা করা হয় তখন বলা হচ্ছিল যে আপনাদের 2 নভেম্বর যে সমাবেশ, সেই সমাবেশে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ট্রাক করে বলে ঢাকায় আসছে, এই বিষয়টিকে আপনি কি বলবেন? এখন আমরা তো গণসমাবেশ দেখেছি আমাদের দল, এখন এখানে যদি আরও 10টা দলের লোক আসে আমি কি বেছে বেছে বাদ দিতে পারবো রাস্তার মধ্যে? আমি কিভাবে তাদের, আর আসলে তোমাদের ওদের ক্ষতি দেখি। যদি কোনো লোক আসতে চায় তো তারা তো বাংলাদেশের নাগরিক, আমি তো তাদেরকে আনছি না। এখন রাস্তার মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি, তুমি এদিক দিয়ে যাচ্ছ, তুমি কি রাস্তার বক্তৃতা শুনবার আগে পালিয়ে যাও যে আমি এখানে যাবো না? এটা তো স্বাভাবিক, সে হয়তো এদিকে যাচ্ছে। আওয়ামী লীগের লোক কি কোন লোক, এটা তো ওই জন্য কি আর আওয়ামী লীগের লোক একেবারেই রাস্তা পথে যেতে পারবে না, একেবারে কোনো বক্তৃতা বিবৃতি দিতে পারবে না এবং কোনোখানে করতে পারবে না। তাহলে তো বিএনপি জামাতকে আওয়ামী লীগ যেটা করেছিল, যার জন্য আমরা তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের বিরুদ্ধে দাঁড়ালাম, সেই জিনিসটা আবার করার চেষ্টা করা হচ্ছে। এটা কি কোনো ভালো দিকে যাচ্ছি আমরা, নাকি আমরা আবার আওয়ামী লীগকে ফলো করছি? আমি তো দেখছি সর্বক্ষেত্রে আমরা আওয়ামী লীগের দুঃশাসন এবং যেগুলো নিয়ে সমালোচনা করি সেটাকেই আমরা এখন আবার ফলো করে চলছি এবং তাদেরকেই আমরা গুরু মানছি। এখন দিস ইজ ভেরি ব্যাড। আমি মনে করি এটার থেকে আমাদের উদ্ধার পাওয়া উচিত। না বলো